আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের শেষ পার্ট, আর গল্পের শেষে কিছু কথা বলবো, দয়া করে তোমরা সবাই শুনে যেও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মাইশার বাবাকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে মাইশার বাবা আলাদা এক পথ দিয়ে যাচ্ছে, আমি অন্য আর একটা পথ দিয়ে যাচ্ছি, যাতে কোনো বিপদের মুখোমুখি না হতে হয়। থানার সামনে গিয়ে দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে। আঙ্কেলকে নিয়ে থানার ভিতরে যেতেই একজন কনস্টেবল এসে বলল, আমার সাথে চলুন, ম্যাম আপনাদের জন্য অপেক্ষা করছে। কনস্টেবল আমাদের অনেক বড় একটা মাঠে নিয়ে গেল, যার বিপরীতের পাশে একটা জঙ্গল আছে। ওই তো দৃষ্টি এক কোণে দাঁড়িয়ে আছে। আমরা কাছে যেতেই দৃষ্টি আমার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল কোথায়? ওনাকে তো দেখতে পারছি না। আর সাথে করে তুমি কাকে নিয়ে আসলে? দৃষ্টির কথা শুনে আঙ্কেল হাসতে হাসতে বলল, আরে দৃষ্টিমা, আমাকে চিনতে পারছো না? তাছাড়া নাচনারি কথা, আমি তো দেখতে একেবারে ইয়াং হয়ে গেছি। দৃষ্টি হাসি দিয়ে বলল, সত্যি আঙ্কেল, আপনাকে দেখে চিনাই যাচ্ছে না। খুব ভালো একটা কাজ করেছেন। আচ্ছা, এখন কাজের বিষয়ে আসি। আঙ্কেল আপনি একটু দূরে গিয়ে দাঁড়ান। দৃষ্টির কথা শুনে আঙ্কেল দূরে চলে গেল। কনস্টেবলকে ইশারা করলো যেন দূরে চলে যায়। সবাই যাওয়ার পর দৃষ্টি আমাকে বলল, তোমার পিছনে কি দেখতে পারছো? আমি বললাম, চারটি মূর্তি আছে, আর এর সামনে জঙ্গল। দৃষ্টি বলল, তোমার জন্য একটা টিম তৈরি করা হয়েছে, তবে ওরা তোমার সামনে কখনো আসবে না। তুমি হাতে ইশারা করে দেখিয়ে বলবে এই মূর্তিগুলোর মাঝে কোথায় গুলি করতে হবে। অদৃশ্য থেকে গুলি ছুড়ে আসবে। যদি বলতে পারো কোন দিক দিয়ে গুলি আসছে, তাহলে তোমার সরকারি থেকে মেডেল দেওয়া হবে। ওরা এতটাই ট্রেনিং প্রাপ্ত যে কোথা থেকে গুলি আসবে তুমি বলতেও পারবে না, শুধু হাত দিয়ে ইশারা করবে, তাইলেই হয়ে যাবে। দৃষ্টির দিকে তাকিয়ে বললাম, এটা কি সত্যি? দৃষ্টি হাসি দিয়ে বলল, তোমার কি মনে হয় আমি কি মিথ্যা বলছি? তো তুমি রেডি তো? আমি মাথা নেড়ে বললাম, আমি রেডি। দৃষ্টি আমাকে একা রেখে দূরে চলে গেল। দূর থেকে ইশারা করে বলল, তোমার কাজ শুরু করো, যেটা বলতে বলছি তাই করো, কাজ হয়ে যাবে। মনের ভিতরে কেমন জানি একটা ভয় হচ্ছে, ওরা মূর্তিগুলোতে গুলি না করে যদি আমাকে গুলি করে দেয়, দূর, যা হবার তা তো হবেই, দেখা যাবে। এত ভয় পাচ্ছি কেন আমি? হাতটা তুলে প্রথম মূর্তিটার মাথা বরাবর ইশারা করতেই সাথে সাথে মূর্তির মাথা বরাবর এসে গুলি লেগে গেল। এটা দেখে তো আমার চোখ বড় হয়ে গেল। এটা কি তাহলে সত্যি? কোন দিক দিয়ে গুলি আসছে এটাই তো বলতে পারছি না, শুধু ইশারার মতোই কাজ হচ্ছে। তাহলে দৃষ্টির কথাই ঠিক। এবার দুই হাত দিয়ে ইশারা করলাম, একসাথে চারটা গুলি এসে মূর্তিটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। তার মানে অদৃশ্য থেকে যারা গুলি করছে তারা একা নয়, কিন্তু কোন দিক দিয়ে গুলি আসছে এটাই তো দেখতে পারছি না। আবার হাত দিয়ে ইশারা করলাম, আমার মাথার হালকা একটু উপর দিয়ে একটা গুলি চলে গেল। আমি তো ভয়ে কাঁপতে লাগলাম, কিন্তু পেছনে তাকিয়ে দেখি কিছুই নেই। ওরে বাবা, ওরা তো অসাধারণ বাহিনী বলতে হবে। দৃষ্টি আমার সামনে এসে বলল, কি কেমন দেখতে পারলে? আমি বললাম, মারাত্মক ভাই, এইরকম টিম আমি আজকে প্রথম দেখলাম। এতটা পরিমাণে দক্ষরা কিভাবে হতে পারে? দৃষ্টি বলল, কোন দিক দিয়ে গুলি এসেছে কিছু বলতে পারলে কি? আমি বললাম, আরে না, অনেক চেষ্টা করেছি কিন্তু দেখতেই পারলাম না। দৃষ্টি বলল, আমি এটাই জানতাম, তবে ওরা কখনো তোমার সামনে আসবে না, এটা মনে রেখো। তুমি যদিও পানির নিচে গিয়ে হাত দিয়ে ইশারা করো, ওরাও পানির নিচে গিয়ে তোমার কথা মতো কাজ করবে। আজকে থেকে ওরা শুধু তোমার কথা মতো কাজ করবে, তুমি যা বলবে তাই করবে। তবে বড় আরেকটা সমস্যা হলো, তুমি হাতে ইশারা না করলে ওরা কিছুই করবে না। যতক্ষণ পর্যন্ত মরার পথ না দেখবে, হাত না নাড়ালে ওরা কিন্তু কিছুই করবে না। ভাবতে পারো এটা একটা গেমের মতো। আমি স্যারকে বলে খুব স্পেশালভাবে তোমার জন্য এই টিম বানিয়েছি। তো বলো এখন তোমার পছন্দ হয়েছে কিনা? আমি বললাম, কি বলবো দৃষ্টি, আপনাকে পছন্দ হয় নাই মানে অনেক অনেক পছন্দ হয়েছে আমার। এবার শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে আমি কি করতে পারি। আঙ্কেল দৃষ্টিকে বলল, আমার কাজটা কি, আমি কি করতে পারি? দৃষ্টি আঙ্কেলের হাতে একটা বন্দুক দিয়ে বলল, এটা চালাতে পারেন তো? আঙ্কেল বলল, আরে তুমি কি বলো, এটা চালাতে পারি মানে? আমার কাছে লাইসেন্স করা একটা শটগান পিস্তল আছে। দৃষ্টি বলল, তাহলে তো হয়েই গেল, আপনি আমার সাথে কাজ করবেন, মুরব্বী মানুষ আপনি, যদি আপনার কিছু হয়ে যায় এজন্য আমার সাথে রাখলাম। আঙ্কেল বলল, আচ্ছা আমি রাজি। তো মিস দৃষ্টি, আজকের প্ল্যান কি? আঙ্কেলের মুখে মিস দৃষ্টি নামটা শুনে আমি বোকা হয়ে গেলাম। দৃষ্টি হাসতে হাসতে বলল, আমাদের আঙ্কেল আবার ইয়াং হয়ে গেছে বুঝলে দীপু, আবার ওনাকে বিয়ে দিতে হবে। আমাদের এখানে ওনার বয়সে একজন আছে, দেখবো নাকি আঙ্কেল? আঙ্কেল একটু লজ্জা পেয়ে বলল, যাও, তোমরাও না, অনেকদিন পর একটু মজা করতে পারছি, খুব ভালো লাগছে আমার। সবাইকে থামিয়ে আমি বললাম, দৃষ্টি এসব কথা এখন ছাড়ো, এখান থেকে কিছু দূরে হয়তো মিমের হাজবেন্ডের বাসা। সেই দিন আমাকে যেখানে নিয়ে গিয়েছিল তুমি ওখানে যাবে, আর আমি সরাসরি ওরা যেখানে মানুষের দেহ থেকে প্রাণ নিয়ে নেয় আমি সেখানে যাব। আঙ্কেল বলল, কিন্তু আমার তো কিছুই জানা নেই।
আমি বললাম একটু মাথায় বুদ্ধি খাটালে সব জানতে পারবে, শুধু সময়ের খবর আমাকে দিয়ে রাখবে, তাহলে আমি সবকিছু বলে দিব। আমি তাহলে চলে গেলাম আমার ঠিকানায়। তবে একা একা গেলে বোরিং লাগবে, কথা বলার মতো যদি একটা মানুষ থাকতো তাহলে ভালো হতো। দৃষ্টি আঙ্কেলের দিকে তাকিয়ে বলল, ওখানে আমার বোন আছে। আঙ্কেল বলল, কিন্তু আমরা তো কিছুই জানি না। আমি বললাম, একটু মাথায় বুদ্ধি খাটালে সব জানতে পারবে, শুধু সব সময়ের খবর আমাকে দিয়ে রাখবে, তাহলে আমি সবকিছু বলে দিব। আমি তাহলে চলে গেলাম আমার ঠিকানায়। তবে একা একা গেলে বোরিং লাগবে, কথা বলার মতো যদি একটা মানুষ থাকতো ভালো হতো। দৃষ্টি আঙ্কেলের দিকে তাকিয়ে বলল, ওখানে আমার বোন আছে, আমাকে ওর সাথে যেতে হবে। আঙ্কেল, আপনি এই দিকটা সামলাতে পারবেন? সমস্যা হবে না কোনো, সব আমি বলে দিব, আর সবাই আপনার কথা মতোই কাজ করবে। আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল, ওকে যাও, তবে আমার মেয়ের যেন কিছু না হয়। আমি বললাম, আঙ্কেল ও শুধু আপনার মেয়ে না, আমার বউ, চিন্তা করবেন না, আমি থাকতে ওর কিছু হবে না। সেই দিন যেই কনস্টেবল আমাকে বাসায় পৌঁছে দিয়েছিল, তাকে ডাক দিয়ে বললাম, রাস্তায় যদি কাউকে সেই দিনের মতো সন্দেহ হয় সাথে সাথে আমাকে জানাবে। দৃষ্টির সামনে হাঁটা দিয়ে বললাম, তাহলে এখন যাওয়া যায়? পিছন থেকে আমি বললাম, আগে কিছু খাবার দাবার করে নিই সবাই মিলে, পরে না হয় যাই, কি বলেন আঙ্কেল? আঙ্কেল বললাম, এটা তুমি ঠিক বললে, পেট ঠান্ডা তো সব ঠান্ডা। থানার ভিতরে যেতে আমাদের জন্য খাবার নিয়ে আসা হলো। খেতে খেতে আমি আঙ্কেলকে বললাম, আপনার কাজ শুধু আজকে ঘোরাঘুরি করা। ঘোরাঘুরি করবেন এই কারণে, এখানে কোনো অলিতে গলিতে মিমের হাজবেন্ডের লোক আছে, ওরা কাউকে না কাউকে তুলে নিয়ে যেতে আসবে। আর যদি ওদের দেখে একটু সন্দেহ হয় আপনার, দেখবেন ওদের এমন বডি থাকবে যে এক ঘুষি দিলেই আপনি হারিয়ে যাবেন। আর ওদের মুখে মাস্ক থাকবে, দেখলেই আপনি চিনে ফেলবেন। এমন কোনো ব্যক্তি পেলে খুব সতর্কতার সহিত ওদের ধরে নেবেন, আর থানায় এনে 3rd ডিগ্রি দিয়ে বলবেন এখানে কোথায় ওদের বাসা আছে, সব জেনে নিয়ে আক্রমণ করবেন আর ভাইরাল হয়ে যাবেন। দৃষ্টি আমাকে ধন্যবাদ দিয়ে বলল, তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে, ওরা না হয় সেটা খুঁজে নিবে, কিন্তু আমরা কি করব? আমি বললাম, সেটা বরং আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নিব। দৃষ্টি বলল, আচ্ছা দেখা যাবে তুমি কি করতে পারো। ফোনটা হাতে নিয়ে বললাম, দৃষ্টি একটা নাম্বার ট্যাগ করতে হবে, প্রথম যেই দিন ওর সাথে কথা বলছিলাম সেই দিনের লোকেশন বের করে দিতে পারবে? দৃষ্টি বলল, চেষ্টা করে দেখা যাক, চলো আমার সাথে। আর আঙ্কেল, দীপু যেভাবে বলল সেভাবে কাজ করবেন, ঠিক আছে? আঙ্কেল বলল, আরে তোমার কিছু বলতে হবে না, আমি ফাটিয়ে দিব, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে তখন তোমরা। আমরা উঠে কন্ট্রোল রুমে চলে গেলাম। আমার কথা মতো দৃষ্টি কাজ করতে লাগলো। এমন একটা লোকেশনের কথা বললো যেটা আমাদের গ্রাম থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। আমি তো আন্দাজ করেছিলাম এই জায়গাটা হবে হয়তো শহরের কোথাও, কিন্তু ওদের বুদ্ধি আছে বলতে হবে। তাড়াতাড়ি দৃষ্টিকে বললাম, আমাদের এখনই ওইখানে যেতে হবে। দৃষ্টি বলল, কি দিয়ে যাবে, বাইক নাকি অন্য কিছুতে? আমি বললাম, বর্তমানে বাইক দিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলো। দৃষ্টি বলল, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি ওদের সব বুঝিয়ে আসছি, নইলে ওরা আবার কোন গোলমাল করে ফেলে। আমি বললাম, আরে বলো, এত চিন্তা করতে হবে না, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে আমি থানার বাইরে গেলাম। কিছুক্ষণ পর দৃষ্টি বাইরে এসে বাইকে উঠে বলল, পিছনে বসে পড়ো। ভাবছিলাম আমি চালাবো, কিন্তু দৃষ্টি উঠে গেল, কি আর করা, দৃষ্টির কথা মতো পিছনে বসে পড়লাম। যেতে যেতে দৃষ্টিকে প্রশ্ন করলাম, আমাকে যারা অদৃশ্য থেকে পাহারা দিবে ওরা কিভাবে আসবে? দৃষ্টি বলল, ওদের চিন্তা তোমার করতে হবে না। আমি বললাম, হঠাৎ ব্লুটুথ থেকে আওয়াজ আসলো, আমরা থানা থেকে বের হয়েছি, সবাইকে সব কয়টা অলিগলিতে পাঠিয়ে দিয়েছি তোমার কথা মতো। আমি বললাম, ওকে আঙ্কেল, কাজ করতে থাকেন, যদি কোনো সন্দেহ হয় আমাকে বলবেন। দৃষ্টি বাইক চালাতে চালাতে বলল, মাইশা আমার বেস্ট ফ্রেন্ড ছিল জানো দীপু, আমাদের যত ফ্রেন্ড ছিল সবচাইতেও ভালো ছিল, কিন্তু হঠাৎ করে ও এমন হয়ে গেল কিভাবে? আমি বললাম, মাইশাকে এই পথে নিয়ে গেছে মিমের হাজবেন্ড, এটা আমি খুব ভালো করেই জানি। তুমি এক কাজ করবে, যদিও মাইশা এইসবের সাথে জড়িত, সব দোষ মিমের হাজবেন্ডের ঘাড়ে চাপিয়ে দিয়ে মাইশাকে নির্দোষ প্রমাণিত করতে হবে। দৃষ্টি বলল, যতটা সহজ ভাবছো তুমি ততটা সহজ নাই দীপু, হয়তো মাইশাকে নির্দোষ প্রমাণিত করতে পারবো, তারপরও ওর 2-3 মাসের জেল হবেই। আমি বললাম, অপরাধ করছে যেহেতু সাজা তো পেতেই হবে, আচ্ছা এইসব পরে দেখা যাবে, আগে ওকে খুঁজে বের করি। দৃষ্টি বলল, বহুদিন পর দূরে কোথাও মিশনে বের হয়েছি, জানো আমার খুব ভালো লাগছে। আমি বললাম, তোমার কাছে এটা কোনো এক মিশন হতে পারে, কিন্তু আমার কাছে এটা ভালোবাসা প্রমাণ করার একটা রাস্তা, আর আমি প্রমাণ করেও দিব আমার ভালোবাসা সত্যি ছিল। দৃষ্টি বলল, যতটা সহজ ভাবছো তুমি ততটা সহজ নাই দীপু, হয়তো মাইশাকে নির্দোষ প্রমাণিত করতে পারবো, তারপরও ওর 2-3 মাসের জেল হবেই। আমি বললাম, অপরাধ করছে যেহেতু সাজা তো পেতেই হবে, আচ্ছা এইসব পরে দেখা যাবে, আগে ওকে খুঁজে বের করি। দৃষ্টি বলল, বহুদিন পর দূরে কোথাও মিশনে বের হয়েছি, জানো আমার খুব ভালো লাগছে। আমি বললাম, তোমার কাছে এটা কোনো এক মিশন হতে পারে, কিন্তু আমার কাছে এটা ভালোবাসা প্রমাণ করার একটা রাস্তা, আর আমি প্রমাণ করেও দিব আমার ভালোবাসা সত্যি ছিল। হ্যালো জামাই, শুনছো? আমি বললাম, বলেন শ্বশুর মশাই। শ্বশুর বলল, তোমার কথা মতো কাজ হয়েছে, তুমি যা বলছো সব সত্যি। এখানে আমাদের সামনে 2 জন দাঁড়িয়ে আছে, আমরা আড়াল থেকে সব দেখছি, ওদের সন্দেহ লাগার একটাই কারণ,
তুমি যেভাবে বলছো সব মিলে গেছে। আমি কিছু বলার আগেই দৃষ্টি বলে দিল, এক কাজ করেন আঙ্কেল, আপনি একা যাবেন না, আপনার সাথে যে টিম আছে ওরা খুব দক্ষ, ওদের চারিদিকে ঘিরে ফেলে অজ্ঞান করে দিন, আর থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি মাসালা দিন, তাহলে সব কিছু বলে দিবে। আর যদিও না বলে, আঙ্কেল বলল, দৃষ্টি মা তোমাকে কিছু বলতে হবে না, আমি সব দেখে নিব। দৃষ্টি বলল, সাবধানে আঙ্কেল, আপনি আবার হারিয়ে যাবেন না, মাইশাকে তো এমনি হারিয়ে ফেলেছি, আপনাকে হারিয়ে ফেললে সব শেষ হয়ে যাবে। আঙ্কেল বলল, জামাই বাবা আমার চিন্তা তোমার করতে হবে না, এখন বাই। কানে একটি বিচ্ছিন্ন হতেই দৃষ্টি বলল, আঙ্কেল সবকিছু সামনে নিতে পারবে তো? আমি বললাম, আমার বিশ্বাস আছে ওনার উপর, উনি সব পারবে। দৃষ্টি দেই ঠিকানা ট্যাগ করছিল, সেখানে চলে গেলাম। হঠাৎ করে কেন জানি মনে হলো আমাদের পিছু কেউ করছে। বাইক নিয়ে জঙ্গলের ভিতরে যাওয়ার আগে বললাম, দৃষ্টি বাইকটা এখানে থাক, চলো আমরা হেঁটে হেঁটে ভিতরে যাই। দৃষ্টি বলল, সে তো যাবই, কিন্তু সামনে তো জঙ্গল। আমি বললাম, কোনো কথা বলবে না, আমি যা বলি তাই চুপচাপ শুনবে, বেশি কথা বললে ধরা পড়ে যাব। দৃষ্টি চুপচাপ বাইক থামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, এখন কি করতে হবে? আমি বললাম, কিছুই হবে না, শুধু আমার পিছু পিছু আসো। কিছু দূর যাওয়ার পর দৃষ্টি আমার হাত ধরে বলল, আমার ভয় করছে দীপু। আমি দৃষ্টির কথা শুনে হেসে বললাম, পুলিশের চাকরি করো তুমি, আবার বলছো ভয় করছে, এটা কিভাবে মেনে নিতে পারি বলো? দৃষ্টি রাগ কন্ট্রোল করে বলল, মজা করছো না আমার সাথে? আমার মনে হয় আমাদের পিছনে কেউ আসছে, কিন্তু বুঝতে পারছি না। আমি বললাম, কেউ আসছে না, আমাদের ফলো করছে, হয়তো আমরা এখানে পৌঁছে গেছি, এই খবরটা ওরা হয়তো জেনে ফেলেছে। দৃষ্টি বলল, আমার বোন কিন্তু ওদের কাছে বন্দি, যদি কিছু। আমি বললাম, দৃষ্টি এত কথা বলো কেন? পরে তোমাকে এখানে একা রেখে আমি চলে যাব। দৃষ্টি বলল, আমরা ওদের ঠিকানা কিভাবে খুঁজে পাবো? আমি বললাম, ওদের ঠিকানা আমাদের খুঁজতে হবে না, ওরা বরং আমাদের খুঁজে নিবে। তুমি এক কাজ করো, তোমার সম্পূর্ণ টিমকে এখানে আসতে বলো, আজকে সব সমাধান করে এখান থেকে যাব। দৃষ্টি বলল, যেভাবে বলছো মনে হয় সব তুমি একাই করে ফেলছো, আরে ওরা কত চালাক তুমি মনে হয় জানো না। আমি বললাম, দৃষ্টি ওই সামনে একটা বাংলো দেখা যায়। দৃষ্টি বলল, আরে এটা তো ছোট একটা বাংলো, কিন্তু এখানে আবার কে থাকবে? আমি বললাম, কে থাকবে না, এখানেই ওদের আস্তানা। দৃষ্টি চোখ বড় বড় করে বলল, কি বলছে এসব? আমি বললাম, আমাকে যখন এখানে নিয়ে আসছিল তখন আমার সব মনে ছিল, আর এখনো আছে। দৃষ্টির সামনে এগোতে এগোতে বলল, তাহলে চলো দেখি, তবে আমার মনে হচ্ছে এখানে কিছুই নেই। দৃষ্টি আর আমি বাংলোর ভিতরে চলে গেলাম, কিন্তু অবাক করার বিষয়, আমাদের উপর কোনো রকম আক্রমণই হয় নাই। আমার মাথায় এখন কিছুই ঢুকছে না, আমি প্ল্যান করছি একটা, কিন্তু এখানে এর উল্টো হচ্ছে। পুরো বাংলোটা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। হতাশ হয়ে দৃষ্টি নিচে বসে বলল, তাহলে কি আমরা এখানে বেকার এসে সময় কাটালাম? আমি বললাম, বেকার সময় কাটাই নাই দৃষ্টি, ওই দেখো বাইরে মিমের হাজবেন্ডের লোক দাঁড়িয়ে আছে আমাদের নেওয়ার জন্য। দৃষ্টি বাইরে উকি দিয়ে এসে ভয়ে ভয়ে বলল, তোমার কথা সব ঠিক আছে, তুমি কিভাবে জানলে যে? আমি বললাম, কোনো প্রশ্ন করবে না, এখন বলো আমার টিম চলে আসছে তো? এবার দৃষ্টি একটু ভরসা পেয়ে বলল, হাতে একটু ইশারা করে দেখোই না। আমি বললাম, না, তার আর কোনো প্রয়োজন নেই, এখান থেকে বাইর হওয়ার পর ওরা আমাদের অজ্ঞান করে নিচে নিয়ে যাবে, মানে যেখানে ওরা কাজ করে, তুমি কোনো রিয়াকশন করবে না, সাবধান, ওরা যা বলবে তাই করবে। দৃষ্টি বলল, কিন্তু। আমি বললাম, কোনো কিন্তু নয়, এখন চলো আমার সাথে। দরজা ঢেলে বাইরে যেতেই দেখি 10-12 জন বডিগার্ড দাঁড়িয়ে আছে। ওদের থেকে একটা ছেলে জোরে চিৎকার দিয়ে বলে উঠল, যেখানে দাঁড়িয়ে আসো সেখানেই দাঁড়িয়ে থাক, আর নড়াচড়া করলে জায়গা মতো বসিয়ে দিব। দৃষ্টিকে ইশারা করলাম যেন ওরা যা বলে তাই করে। 2 জন ছেলে এসে আমার হাত আর চোখ বেঁধে দিল, আমার কান থেকে ব্লুটুথগুলো খুলে নিয়ে গেল। তবে এখন শুধু এটা বুঝতে পারছি আমাদের কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, আর আমিও এটাই চাইছিলাম, যাক জায়গা মতো কাজই হয়েছে। যখন আমাদের চোখ খুলে দেওয়া হলো তখন তাকিয়ে দেখি আমাকে বেঁধে রাখা হয়েছে, আর দৃষ্টি আমার সামনে পড়ে আছে। হঠাৎ রুমের ভিতর থেকে মিমের হাজবেন্ড ঢুকে বলল, এই তোরা সবাই এখন এখান থেকে চলে যা, আমি দেখছি ওদের কি করা যায়। সবাই চলে যাওয়ার পর মিমের হাজবেন্ড হাসতে হাসতে ভিতরে ঢুকে বলল, গন্ধ শুকে শুকে একেবারে আমাদের বাড়িতে চলে আসলি, আর আমি তোকে আপ্যায়ন করব না, এটা তো হতে পারে না। কি ঠিক বললাম তো মিস্টার দীপু? আমিও মুচকে হাসি দিয়ে বললাম, কে কার আপ্যায়ন করে তা তো দেখাই যাবে। মিমের হাজবেন্ডের হাতে লম্বা একটা ইঞ্জেকশন, এটা দেখে হয়তো দৃষ্টি ভয় পেতে পারে, কিন্তু আমি নয়। দৃষ্টি আস্তে করে বলল, আমার বোনের কিছু হয় নাই তো? মিমের হাজবেন্ড বিলিয়ন মার্কা হাসি দিয়ে বলল, সে এতদিন ঠিক ছিল, কিন্তু আজকে তুই এখানে আসাতে তোরা 2 বোনের একসাথে চিকিৎসা করব। কি দীপু, মজা হবে না? আমিও একটু ভয়ের ভাব ধরে বললাম, আসলেই আমার এখানে আসা ঠিক হয় নাই, জানি আজকে মারা যাব, তবে মরার আগে মাইশাকে একটু দেখতে চাই। মিমের হাজবেন্ড বলল, সে তো দেখবেই। মিমের হাজবেন্ড আমার শরীরে জোরে একটা লাথি দিয়ে বলল, শালা তুই আসলেই একটা কুকুর, মানতে হবে তোর ভিতরে অনেক দম আছে। কই মাইশা, এখন আর লুকিয়ে থেকে লাভ নাই, চলে আসো। মিমের হাজবেন্ডের কথা শুনে মাইশা মাথা নিচু করে ভিতরে ঢুকলো। আমি বুঝতে পারছি মাইশা আমাকে ভালোবাসে ঠিকই, কোনো এক কারণে ওর হাত পা বাঁধা মনে হচ্ছে, কিন্তু ও হয়তো এটা আশা করে নাই আমি এখানে চলে আসবো।
মাইশা আমার সামনে আসতেই বললাম, মিস পাখি চৌধুরী ওরূপে মাইশা চৌধুরী, তোমার সাথে আমার অনেক বোঝাপড়া আছে, কিন্তু সেগুলো পরে করব। আগে বলো, সত্যি কি আমাকে তুমি নিজ হাতে মারতে পারবে? মাইশা একবার আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে দিল। আমি বুঝতে পারছি ওর চোখে পানি এসে গেছে। আরে আমি জানি না আমার মাইশা আমাকে কতটা ভালোবাসে। মিমের হাজবেন্ড আমার দিকে তাকিয়ে বলল, আমি জানি মাইশা তোর জন্য পাগল, তুই যা বলতি ও তাই করতো। কালকে কি বলছিল জানিস, আমাকে দেশের বাইরে পাঠিয়ে দেন, আমি আর এইসব কাজে জড়িত থাকতে চাই না, এই কাজের জন্য আমি আমার ভালোবাসা হারালাম। আচ্ছা তুই বলতো, এতদিন আমরা দুইজন ব্যবসা করে আসছি, হঠাৎ করে ওকে কিভাবে আমরা যেতে দিই বল? তাই বলছি তুমি চলে গেলে তোমার বাবাকে এখানে এনে ভরে দিব। আর দেখ, বেচারি ভয়ে একদম জমে গেছে, এত সাহস ছিল ওর বলে, দেখ সেগুলো কোথায় গেল। আমি হাসতে হাসতে বললাম, তুই মানুষটা অনেক চালাক, তবে আজকে মরবি তুই। মিমের হাজবেন্ড ইঞ্জেকশন হাতে আমার দিকে এগিয়ে এসে বলল, তাই নাকি? ইঞ্জেকশন দেখিয়ে বলল, এটা কি জানিস, একবার তো শরীরে ভরে দিলে আর বাঁচতে পারবি না। মাইশা চিকন কণ্ঠে আস্তে করে বলল, তোমার সাথে আমি এই ব্যবসায় জড়িত ঠিকই, তবে আমার সামনে ওকে কিছুই করো না, ছেড়ে দাও ওকে, আমি ওকে বুঝিয়ে বলবো, আমাদের পিছনে যেন আর না পড়ে থাকে। এবার মেজাজ আমার গরম হয়ে গেল, তাই রাগ নিয়ে বললাম, মাদার বোর্ড, যদি সাহস থাকে আমার হাত পা খুলে দে, তোদের সব কয়টাকে যদি আমি জেলের ভাত না খাওয়াই আমি এখান থেকে যাব না। দৃষ্টি জোরে চিৎকার দিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে, এমন করলে ওরা আমাদের মেরে ফেলবে। মাইশা আমার কাছে যেই আসবে, মিমের হাজবেন্ড মাইশার হাত ধরে বলল, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে মিমের হাজবেন্ড বলল, তুই আমায় কি করবি আমি তাই দেখতে চাই, এখানে এত এত লোক, আমার তোর কি মনে হয়? হাত দিয়ে ইশারা করতেই বাইরে একটা লাশ পড়ে গেল, যেটা দেখে মিমের হাজবেন্ড ভয় পেয়ে গেল, আর সবাই আমার দিকে ছুটে আসতে লাগলো। আমি হাত দিয়ে ওদের দিকে হুদায় গুলি করতে লাগলাম, আর আড়াল থেকে টপ টপ করে গুলি আসতে লাগলো। এখন মিমের হাজবেন্ডের মুখটা দেখার মতো হয়েছে, আমি যে এত কিছু প্ল্যান করে আসছি ও ভাবতেও পারে নাই। যেই মিমের হাজবেন্ড দৌড় দিয়ে পালাতে যাবে, আমি ওর দিকে হাত তাক করে বললাম, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, যদি একটু হাত দিয়ে ইশারা করি তাহলে তোর যে কি হবে ভালো করেই বুঝতে পারছিস। দৃষ্টি আমাকে ডাক দিয়ে বলল, দীপু আমার বাঁধনগুলো খুলে দে। মিমের হাজবেন্ডকে বললাম দৃষ্টিকে খুলে দিতে, ও তাই করলো। দৃষ্টি ছাড়া পেতেই মিমের হাজবেন্ডকে লাথি দিয়ে নিচে ফেলে হাত পা বেঁধে দিল, আর আমাকে উদ্দেশ্য করে বলল, আমি স্যারকে লোকেশন দিয়ে আসছি, আর উনি মনে হয় চলেও আসছেন। দৃষ্টি মাইশার কাছে এগিয়ে গিয়ে একটা পিস্তল মাইশার হাতে দিয়ে বলল, যদি আবার এই কাজে যুক্ত হতে চাও তাহলে আমাদের গুলি করে দিও, আর যদি বলো যে অনেক অপরাধ করছি আর না, তাহলে জেলে গিয়ে নিজের অপরাধ কমাও। দীপু তুমি বাইরে গিয়ে দেখো কেউ বেঁচে আছে কিনা, আমি এই দিকটা দেখছি। আমি বললাম, আচ্ছা আমি যাচ্ছি, তুমি স্যারকে বলো ভিতরে চলে আসতে, বোম মেরে উড়িয়ে দিলেই এখানে চলে আসতে পারবে। আমি রুম থেকে বের হতেই দেখি পুলিশ টিম চলে আসলো। একজন আমাকে বলল, আমাদের এখন কি করতে হবে? আমি বললাম, আমার পিছনে আসেন তাহলেই হবে। যেখানে আমাকে রাখা হয়েছিল সেখানে গেলাম, গিয়ে বললাম, এখানে জ্যান্ত জীবন্ত মানুষ আছে, ওদের বের করে শহরে নিয়ে যাও, আর যাওয়ার আগে এখানে আগুন লাগিয়ে দিবে, যাতে কোনো কিছু যেন আমার রয়ে না যায়। আমি ওদের বুঝিয়ে দিয়ে দৃষ্টির কাছে যেতেই দেখি ওর বোনকে জড়িয়ে ধরে কান্না করছে, হয়তো মাইশা ওর বোনকে এনে দিয়েছে। দৃষ্টি আমাকে দেখতে পেয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ দীপু তোমাকে, তোমার জন্য আজকে হয়তো আমি আমার বোনকে বাঁচাতে পারলাম। আমি বললাম, দৃষ্টি এখন বেশি কথা নয়, চলো উপরে যাই আর এদের নিয়ে আসো ধরে। মাইশার দিকে একবারের জন্য আমি তাকালাম না, ও আমার সাথে বেইমানি করেছে, এখন হারে হারে টের পাবে আমি কি জিনিস। উপরে উঠতেই দৃষ্টি বলল, দীপু স্যার তো দাঁড়িয়ে আছে, এখন কি করব? আমি বললাম, কি করব মানে, যা হবার তা তো দেখা যাবে, আগে ওদের নিয়ে থানায় যাই। স্যার আমাদের কাছে এসে বলল, তোমাদের জন্য আজকে আমরা সফল হলাম, এখন এদের থানায় নিয়ে যাও, আমি এই দিকটা সামলিয়ে আসছি। দৃষ্টি বলল, ওকে স্যার। আমরা গিয়ে গাড়িতে বসতেই মিমের হাজবেন্ড আবার বলে উঠল, এই খেলা কিন্তু এখনো শেষ হয় নাই, আমি যদি একবার এখান থেকে ছাড়া পাই না। আমি বললাম, তুই ছাড়া পাবি না, তোর যেন ফাঁসি হয় আমি সেই ব্যবস্থাই করছি। রাগের মাথায় এই কথাটা বললাম, তবে আসার পর থেকে দেখছি মাইশা কেমন জানি চুপচাপ আছে, কোনো নড়াচড়া নেই ওর, যেভাবে আমরা বলছি সেভাবেই তাই করছে। কিছুক্ষণের ভিতরে হয়তো মিডিয়াও সব জেনে ফেলবে। ও আমি তো ভুলেই গেলাম, তাড়াতাড়ি দৃষ্টিকে বললাম, দৃষ্টি স্যারকে ফোন করে বলে দাও সব দোষ যেন এই শালার উপরে দেয়, আমি মাইশার উপর যেন কোনো দোষারোপ না করা হয়, যদি মিডিয়া কিছু বলে তাহলে যেন বলে পাখি নামের মেয়েটাকেও মেরে ফেলছে। দৃষ্টি বলল, কিন্তু দীপু। আমি বললাম, দেখো দৃষ্টি, ও হয়তো আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। দৃষ্টি আমার কথা শুনে স্যারকে ফোন করে সবকিছু বলল। ফোন কেটে মাইশার দিকে তাকিয়ে বলল, কিরে মাইশা তুই কিছু বলবি না? মাইশা মাথা নিচু করে বলল, অপরাধ যেহেতু করছি শাস্তি তো পেতেই হবে, আমি বা আর এখানে কি বলবো। তবে বিশ্বাস করো দৃষ্টি, আমি এই পথ ছেড়ে চলে যেতাম, কিন্তু মিমের হাজবেন্ডকে দেখিয়ে বলল, শুধু ওর জন্য পারি নাই,
থানার ভিতরে যেতেই আঙ্কেল দৌড়ে এসে মাইশাকে জড়িয়ে ধরে বলল, মা তুই আবার ফিরে আসলি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাকে ছুঁয়ে কসম খেয়ে বল তুই এইসব কাজ আর কখনো করবি না। দেখ আজকে শুধু তোর জন্য আমি আর তোর হবু হাজবেন্ড দীপু জীবনের ঝুঁকি নিয়ে তোর জীবন বাঁচাতে গেলাম। হঠাৎ করে আঙ্কেল মাইশাকে ছেড়ে মিমের হাজবেন্ডের দিকে তাকিয়ে বলল, আজকে তোরে খাইছি শালা আমি, আমার মেয়ের জীবনটা তুই নষ্ট করে দিলি, ছাড়বো না আমি তোরে। তাড়াতাড়ি আঙ্কেলকে ধরে বললাম, আরে আরে কি করছেন, আমাদের কাজ তো আমরা করেই ফেলছি, এখন যা করবে পুলিশে, ওদের কাজ ওদের করতে দেন। আমার কথায় আঙ্কেল একটু শান্ত হয়ে বসলো। কিছুক্ষণ পর বড় স্যার এসে বলল, ওরা এত মানুষকে হত্যা করেছে যে বলার বাইরে। তবে দীপু তুমি আর আঙ্কেলকে দেখিয়ে বললাম তোমরা আমাদের কাজে সাহায্য করেছো। যদিও আমি মিডিয়াকে বলছি যে একটা মেয়ে এই কাজে জড়িত ছিল তাকে মেরে ফেলা হয়েছে। মাইশাকে যদিও আমি ছেড়ে দিই তাহলে বিশ্বাস কি যে ও কালো এই কাজ করবে না? আমি স্যারের কাছে এগিয়ে গিয়ে বললাম, আমাকে তো বিশ্বাস করেন স্যার, ও আর এমন কাজে জড়িত হবে না, ওকে তো জোর করা হয়েছে, নইলে ওর বাবাকে মেরে ফেলা হবে। আমার সাথে আঙ্কেল এগিয়ে এসে বলল, স্যার বিশ্বাস করেন আমার মেয়ে এমন ছিল না, ওকে বাধ্য করে এই পথে নেওয়া হয়েছে। এখন আপনি যদি ওকে নিয়ে যান আমি তাহলে। স্যার আমাদের থামিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, যাও ছেড়ে দিলাম, তবে দীপু ওকে বিয়ে করে বন্দি করে দাও, যেন এই কাজ আর না করতে পারে। আমি হাসি দিয়ে বললাম, সে আপনাকে চিন্তা করতে হবে না স্যার, তাহলে আমরা কি যেতে পারি? স্যার বলল, যাও। একজন কনস্টেবলকে বলল আমাদের যেন দিয়ে আসে। জিপে বসতে আঙ্কেল বলল, তাহলে জামাই বাবা কবে বিয়ে করছো? আমি বললাম, কিসের বিয়ে আঙ্কেল, আর কাকে বিয়ে করব? এই মেয়েকে যার ভিতরে কোনো মায়া দেওয়া নেই, কোন দিন যে আমাকে বিছানায় শুইয়ে মেরে ফেলে, এর কোনো হিসাব আছে? আঙ্কেল আমার কথা শুনে হয়তো অনেকটাই অবাক হয়েছে। আমি যে এমনভাবে বলবো উনি ভাবতেও পারে নাই। তবে আমার কথা শুনে মাইশা কান্না করছে। আঙ্কেল আমার হাত ধরে বলল, এমন করে বলো না, তুমি তো কথা দিয়েছিলে আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমার কাছে হাত জোর করে বলছি। মাইশা ওর বাবার হাত ধরে বলল, বাবা থাক বাদ দাও, সত্যি আমি অনেক খারাপ, ওর যোগ্য নয় আমি বললাম, এখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তোরে তো মনটা চাই। আঙ্কেল বলল, বাবা আমি কিন্তু এখানে আছি। আমি বললাম, সরি আঙ্কেল, আসলেই মাথা গরম হয়ে গেছে, আপনার মেয়েকে বলবেন আমার সাথে যেন আর যোগাযোগ না করে, যদি আমার বাড়ির আশেপাশে দেখি না একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আঙ্কেলকে ইশারা করে বললাম, এমন কিছুই হবে না, আপনি চিন্তা করবেন না, ওকে একটু বুঝিয়ে দিতে হবে না কষ্ট কাকে বলে। আঙ্কেল মুচকে হাসি দিয়ে বলল, তুমি যেহেতু বিয়ে করবে না ঠিক আছে, ওর মন যা চাই তাই করুক, খুব বড় হয়ে গেছে ও। আমি বাসার সামনে নেমে বললাম, ভালো থাকবেন আঙ্কেল, আর আমি আবার বিয়ে করব, তবে আপনার মেয়েকে না, ও তো বহুরূপী একটা খুনি মেয়ে, শুধু আমাদের কারণে বেঁচে আছে, নইলে তো জেলের ভাত খেতে হতো। আঙ্কেল মাইশাকে নিয়ে চলে যেতেই আমি ভিতরে গেলাম। ভিতরে যেতেই আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, সব ঠিকঠাক আছে তো? আমি বললাম, আম্মু তোমার চিন্তা করতে হবে না, সব ঠিকঠাকই আছে। আম্মু বলল, মাইশা কই, ওকে তো দেখতে পারছি না। আমি বললাম, ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি। আপু বাইরে এসে বলল, মাইশা কি ভালো হয়ে যাবে, তোর এটা বিশ্বাস হয়? আমি বললাম, আপু ও ভালো হয়েই গেছে, এখন ওকে কয়েকদিন একা ছেড়ে দিই, পরে এমনি ভালো হয়ে যাবে। সবাই বসতে বসতে আম্মু বলল, তোরা তাহলে বিয়ে করবি কবে? আমি আম্মুর পাশে বসে বললাম, হঠাৎ করে একদিন মাইশাকে এই বাড়ির বউ হিসাবে দেখতে পারবে, চিন্তা করো না। তুবা খুশি হয়ে বলল, সত্যি ভাইয়া? আমি বললাম, হঠাৎ দেখে আমার ফোনটা বাজতে লাগলো, দেখে আঙ্কেল কল করেছে। ফোন রিসিভ করে আঙ্কেল বলল, আমি মাইশার সাথে কথা বলছি, তুমি শুধু শুনবে ঠিক আছে, কোনো কথা বলবে না। আমি ফোনটা স্পিকারে দিলাম। ফোনের ওপাশ থেকে আঙ্কেল মাইশাকে জিজ্ঞেস করলো, এইসব কয় মাস ধরে চলছে? মাইশা কান্না করতে করতে উত্তর দিল, 3 মাস ধরে। আঙ্কেল বলল, হঠাৎ করে তুমি এইসব কাজের সাথে যুক্ত হলে কেন? মাইশা বলল, বাবা তুমি বিশ্বাস করো, আমি যে কিভাবে এই কাজে জড়িত হয়ে গেলাম নিজেও বলতে পারি না। আঙ্কেল বলল, আচ্ছা সেটা না হয় মানলাম, তুমি কি দীপুকে ভালোবাসো? মাইশা কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, অনেক অনেক ভালোবাসি বাবা আমি ওকে, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আঙ্কেল বলল, যদি ভালোবাসো ওকে কিডন্যাপ করে শাস্তি দেওয়ার এটার মানে কি? মাইশা বলল, ওকে শাস্তি দিয়ে আমি ভালো থাকতে পারছি, দীপু আমার জীবনে আসার পর থেকে আমি চাইতাম ভালো হয়ে যেতে, কিন্তু একদিন মিমের হাজবেন্ডকে বলতে শুনি আমি যদি এই পথ ছেড়ে দিই আমার পরিবার সহ দীপুর পরিবারকে মেরে ফেলা হবে, এজন্য আমি ওর কাছে বিশ্বাসের যোগ্য হতে এসব করছি, এছাড়া আমার কাছে কোনো পথ ছিল না। ওর কাছে সেই দিন মারার পর আমি আবার মাইশা সেজে চলে যাই। সারা রাত আমি ওর পায়ের কাছে পড়েছিলাম, খুব কান্না করছি ওকে জড়িয়ে, কিন্তু ওকে এসব কিছুই জানতে দিই নাই। থাক, অপরাধ যেহেতু করছি আমি, শাস্তি তো আমাকে পেতেই হবে। থাক বাবা, আমি না হয় ওর জীবন থেকে সরে গেলাম, ও সুখে থাক। আজকে ও আমার জন্য অনেক কষ্ট করছে বাবা, আর তুমিও মাফ করে দিও আমাকে, আমি তোমাকে ছেড়ে আর দূরে কোথাও যাব না, আজকে থেকে অফিসার তোমাকে দেখাশোনা করব। এই পর্যন্ত শুনলাম, পরে লাইন অফ হয়ে গেছে। তুবা আমার দিকে তাকিয়ে বলল, এই জন্যই তো বলি সেই দিন মাঝরাতে আপু তোমার পায়ের কাছে দেখলাম, আমি ভাবলাম হয়তো তোমাদের মাঝে ঝগড়া হয়েছে তাই মাপ চাইছে, কিন্তু কে জানতো
আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, তা বাবা তোর মতে এখন কি করবি? আমি বললাম, আম্মু কয়েকদিন যাক, ওর মন মানসিকতা একটু ভালো হোক, পরে দেখি কি করা যায়। তুবা আমার হাত ওর মাথার উপর দিয়ে বলল, তুই আমাকে কথা দে, মাইশা আপুকে তুই বিয়ে করবি। আমি বললাম, আরে বোকা মেয়ে, ওরে ছাড়া আমি থাকতে পারবো? আমি ওরে আবার নিয়ে আসবো তো। আম্মু তোমার কি মত? আম্মু বলল, এখন আর আমি কি বলবো, মাইশা যেহেতু নিজের ভুল বুঝতে পারছে, আবার নিয়ে আয়, ও তোরে ছাড়া থাকতে পারবে না, আমি এটা জানি। আমি বললাম, সবার মত তো পেয়েই গেলাম, আমি কি আর না করব? তবে এখন না, আগে আমি একটা চাকরি নিই। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। দৃষ্টি আর বড় স্যারের অনুরোধে ভালো একটা কোম্পানিতে জব পেলাম। আজকে 1 মাস হয়ে গেল, মাইশার সাথে কোনো কথা নাই, দেখাও হয় না। তবে আঙ্কেলের সাথে মাঝে মাঝে দেখা হয়। উনি সেই দিন বলছিল মাইশা নাকি মাঝরাতে আমার ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করে, ঠিকমতো নাকি খাওয়া দাওয়া করে না, সারাদিন অফিসেই কাটিয়ে দেয়। উনি আরও বলছিলেন যেন যা করি তাড়াতাড়ি করি, নইলে ও কোনো কিছু করে ফেলতে পারে। আমি কি ওকে আর কষ্টে রাখতে পারি? অনেক কষ্ট দিয়েছি আর না। এই 1 মাস আমিও তো অনেক কষ্টে ছিলাম। আজকে মাইশার অফিসে যাওয়ার পর আঙ্কেলকে বললাম আমাদের বাসায় চলে আসতে, আর তুবাকে বললাম প্ল্যান মতো কাজ করতে। এইদিকে আমি রেডি হয়ে সরাসরি মাইশার অফিসের সামনে চলে গেলাম। আমার সাথে একজন স্পেশাল মানুষকে নিয়ে আসছি, আর তিনি হলেন কাজী। আজকে মাইশাকে সারপ্রাইজ দিব ভেবেছিলাম, অনেক কষ্ট দিয়েছি ওকে আমি আর না। গেটের সামনে যেতেই দারোয়ান সালাম দিয়ে বলল, ভালো আছেন স্যার? এতদিন পর আসলেন, দেখে খুব খুশি হলাম। আমি বললাম, এই তো ভালো আছি, তুমি ভালো আছো? দারোয়ান বলল, এই তো আছি স্যার। আমি বললাম, আচ্ছা তোমার ম্যাম ভিতরে আছে তো? দারোয়ান বলল, আমি বললাম, ওকে তাহলে থাকো, পরে দেখা হবে। আমি ভিতরে চলে যাব। পিছন থেকে দারোয়ান বলল, স্যার আপনার সাথে কাজী আসলো যে, বিষয়টা বুঝলাম না। আমি হেসে বললাম, এত বুঝতে হবে না। ভিতরে যেতেই সবাই আমাকে ঘিরে ধরলো। আগে তো এখানেই চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়েছি অনেক দিন হলো, কিন্তু আজও কেউ আমাকে ভোলে নাই। তবে সবাই শুধু একই প্রশ্ন করে যাচ্ছে, আমার সাথে কাজী কেন? আমি এই কথার জবাব দিই, দরকার আছে দেখেই তো নিয়ে আসছি কাজীকে। পিয়নকে জিজ্ঞেস করতেই বলল, মাইশা নাকি ভিতরে আছে। আমি হেঁটে হেঁটে মাইশার কেবিনে চলে গেলাম। দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি মাইশা বসে বসে মাথা নিচু করে কি জানি লিখছে। দরজা খোলার শব্দ শুনে মাইশা উপরে না তাকিয়ে বলল, আমার অনুমতি ছাড়া ভিতরে আসলেন? আপনার সাহস তো কম না। আমি বললাম, এখানে আসলে আমার কোনো অনুমতি লাগে না, বরং যে বলছে আমার কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন না কেন, তারই তো আমার কাছ থেকে অনুমতি নিতে হয়। আমি এই কথাটা বলতেই মাইশা আমার দিকে তাকালো। মাইশাকে দেখে আমি বোকা হয়ে গেছি। ও আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। সত্যি মাইশা যে এতটা পরিবর্তন হয়ে যাবে আমি জানতাম না। এই খারাপ সময়ে ওকে আমার সাথে রাখা উচিত ছিল না, ভুল আমি করেছি। আমি কাজীকে ইশারা করে বললাম, সামনে গিয়ে বসেন। আমরা গিয়ে বসতেই মাইশা পিয়নকে ফোন করে আমাদের জন্য খাবার অর্ডার করলো। মাইশা ফোন কাটতেই আমি বললাম, আমি কি এখানে খাবার খেতে এসেছি? আমার সাথে কথা বলার জন্য মাইশার ঠোঁট কাঁপছে, কিন্তু মুখে কোনো কথা বলতে পারছে না ভয়ে। আস্তে করে ঠোঁট নাড়িয়ে কাজীকে বলল, আপনি একটু বাইরে যাবেন। আমি কাজীর হাত ধরে বললাম, আপনার এখানে কোথাও যেতে হবে না, আগে আমাদের বিয়ে পড়ান। আমার এই কথায় মাইশার কোনো রিয়াকশন দেখতে পেলাম না, তবে ওর চোখ ভিজা ভিজা লাগছে। আমি বুঝতে পারছি আর কিছুক্ষণ এভাবে থাকলে মাইশা সত্যি সত্যি কান্না করে ফেলবে। কাজীকে জলদি বললাম বিয়ের কাজ সম্পূর্ণ করতে। আমার কথা মতো কাজী বিয়ের কাজ শেষ করলো। তবে আমি যেভাবে বলছি মাইশা সেভাবেই তাই করছে, একদম চুপচাপ, কোনো কথা পর্যন্ত বলছে না। আমাদের বিয়ের কাজকর্ম শেষ হতেই সবাইকে বললাম বাইরে যেতে। সবাই যাওয়ার পর মাইশা দাঁড়িয়ে আমার কাছে এসে সরাসরি আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল। কান্না করে বলছে, এত কিছু হওয়ার পরেও আমার কাছে তুমি ফিরে আসলে, আমাকে মাফ করে দাও, তোমার কসম খেয়ে বলছি আমি ভালো হয়ে যাব। মাইশাকে পায়ের উপর থেকে তুলে ওর চোখের পানি মুছে দিলাম, কপালে আলতো করে একটা কিস করে বললাম, অনেক কষ্ট দিয়ে ফেলেছি না আমার বাবুটাকে। কিন্তু আমাকে অবাক করে মাইশা আমার থেকে একটু দূরে গেল। ওর ডয়ার থেকে পিস্তল বের করে আমার হাতে দিয়ে বলল, আমি সত্যি অনেক বড় অপরাধ করছি, তুমি আমাকে নিজ হাতে মেরে ফেলো, আমি তোমার যোগ্য না। মাইশার হাত থেকে পিস্তলটা টেবিলে রেখে ওকে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বললাম, নিজেকে খুব বড় অপরাধী ভাবো না? একবার চিন্তা করছো তুমি চলে গেলে আমার কি হবে? মাইশা আমার পা জড়িয়ে ধরে নিচে বসে কান্না করতে করতে বললাম, আমাকে মাফ করে দাও, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি জানি না আমি কিভাবে তোমাকে পছন্দ করে ফেলছি। বিশ্বাস করো, তুমি চলে গেলে আমি সাথে সাথে মারা যাব। এতদিন কতটা যে কষ্টে ছিলাম তুমি হয়তো জানো না। আমার শরীরে শুধু দেহটাই আছে, প্রাণটা হারিয়ে গেছে। আজকে তোমাকে জড়িয়ে ধরে আমি কি বলবো, আমার কথা বেরোচ্ছে না আমার মুখ থেকে। এগুলো বলে মাইশা এমনভাবে কান্না করছে বলার বাইরে। আমার এসব দেখে খুব খারাপ লাগলো। মাইশাকে 2 হাত দিয়ে জড়িয়ে টেবিলের উপর বসিয়ে বললাম, মাইশা আমার দিকে একবার তাকিয়ে দেখো। তাও শুধু কান্না করেই যাচ্ছে। এবার আমি ওর মুখ ধরে বললাম, ওই বোকা মেয়ে, এভাবে কান্না করছো কেন? আমি কি মারা গেছি?
আমি আবার ফিরে আসছি না। এই কয়েকদিন তোমার উপর আমার অনেক অভিমান জমেছিল, এই জন্য এমন করছি। আমি সরি এতদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য। মাইশা আমাকে ঝাপটে জড়িয়ে ধরে বলল, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমি বললাম, ছেড়ে যাওয়ার জন্য কি আমি তোমাকে বিয়ে করছি বোকা মেয়ে? আর কান্না করবে না। দেখো কান্না করে একদম চোখ মুখ ভিজিয়ে ফেলছো, পরে তো আমাকে আবার দৌড়াদৌড়ি করতে হবে যদি অসুস্থ হয়ে যাও। মাইশা বলল, করবেই তো, তোমার বউ, তুমি করবে না? আমি বললাম, আচ্ছা হয়েছে, এখন কান্না বন্ধ করো। মাইশা বলল, চুপ করো, তুমি কোনো কথা বলবে না। কিছুক্ষণ চুপ থাকার পর মাইশা কান্না বন্ধ করে টেবিলের উপর থেকে নেমে গিয়ে চেয়ারে বসলো। আমাকে ইশারা করে বলল, আমার কোলে বসো। আমি বললাম, আমার ওজন তুমি সহ্য করতে পারবে না মাইশা। মাইশা উল্টো আমাকে ধমক দিয়ে বলল, আসবে নাকি? কি আর করার, আমিও গিয়ে ওর কোলের উপর বসলাম। মাইশার কোলে উঠে এবার আমি ওর গলা জড়িয়ে ধরে বললাম, যেখানে তুমি থাকার কথা সেখানে আমি ভাবছিলাম তোমাকে এভাবে কোলে নিব, উল্টা তুমি আমাকে নিলে। আমার কথা শুনে মাইশা হাসি দিয়ে বলল, খুব ভালো হয়েছে, আমার তো ভালোই লাগছে। মাইশার নাকে হাত দিয়ে বললাম, ওই পাগলি মেয়ে, চেহারার কি অবস্থা করেছো? মাইশা বলল, করবই তো, তুমি আমার একদিন খোঁজখবর নিছো আমি কেমন আছি? জানো না তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমি বললাম, ও থাকতে পারো না? যখন আমাকে কিডন্যাপ করে। মাইশা বলল, পুরোনো কথা আমি ভুলতে চাই, এগুলো মনে করলে আমি খুব কষ্ট পাই, আবার বারবার ঘুরে ফিরে তুমি। আমি বললাম, এই যে কান ধরলাম বাবু, আর বলবো না, এবার হয়েছে? মাইশা বলল, থাক, আর কান ধরতে হবে না, এখন বলো, হঠাৎ করে একেবারে বিয়ে করে নিলে কাউকে কিছু না জানিয়ে, আন্টি বকা দিবে না? আমি বললাম, এই আন্টি কি বলো, মা বলবে মা, আর কে বকা দিবে? হ্যাঁ, আমার জানকে আমি বিয়ে করব। মাইশা বলল, আমাকে ছেড়ে যাবে না তো কখনো? আমি বললাম, ছেড়ে যাওয়ার জন্য কি তোমাকে এত যুদ্ধ করে ফিরিয়ে আনছি? এই মাইশা শুধু দীপুর, অন্য কারো হলে তাকে জ্যান্ত আগুন লাগিয়ে দিব। মাইশা বলল, বাবা এত ভালোবাসা আমার জন্য? আমি বললাম, অনেক ভালোবাসা আছে এই বুকে তোমার জন্য, এখন সব অল্প অল্প করে প্রকাশ করব। মাইশা বলল, ওই আমার কষ্ট হচ্ছে, উঠো। আমি মাইশার কোল থেকে উঠে বললাম, আমি আগেই বলছিলাম আমার ওজন নিতে পারবে না তুমি। মাইশা বলল, এইসব ছাড়ো এখন, আমাকে কষ্ট দেওয়ার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমি বললাম, জি ম্যাডাম বলেন কি করতে হবে, আমি মাথা পেতে নিব। মাইশা বলল, আমাকে এখান থেকে কোলে করে বের করতে হবে, পারবে না? আমি হাসি দিয়ে বললাম, তোমার লজ্জা না লাগলে আমার লাগবে না। মাইশার হাতে প্যাকেজ ধরিয়ে বললাম, এখানে একটা লাল শাড়ি আছে, পরে নাও, আসার সময় তোমার জন্য নিয়ে আসছি। আমি কি আমার বউকে এই পোশাকে নিয়ে যাব? এটা তো হতে পারে না। মাইশা বলল, সে না হয় বুঝলাম, তবে শাড়ি যদি আমাকে নিধাতে তুমি পরিয়ে দাও তাহলে আমি পরবো, নইলে না। মাইশার দিকে তাকিয়ে বললাম, তুমি কি চাও অফিসের ভিতরেই আমাদের বাসর হয়ে যাক? মাইশা লজ্জা পেয়ে বলল, যাও, তোমার মুখে কোনো কথা আটকাই না, এখন আসো আমাকে শাড়ি পরিয়ে দাও। শাড়ি হাতে নিয়ে মাইশার কাছে গিয়ে বললাম, মাইশা আমাকে ফেলে আবার কোন দিন? মাইশা আমার মুখে হাত দিয়ে বলল, ভুল করছি আমি, আমাকে মাফ করে দাও। কখনো শুনছো আত্মা ছাড়া দেহ বাসে? তুমি জানো না আমি তোমাকে ছাড়া শূন্য। আমি বললাম, আচ্ছা সরি, আর বলবো না। মাইশাকে শাড়ি পরিয়ে দিলাম খুব সুন্দরভাবে, আর নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত কন্ট্রোল হারিয়ে ফেললাম মাইশার নাভি দেখে। মেয়েদের নাভি যে এতটা পরিমাণ সুন্দর হতে পারে আমি আগে জানতাম না। টোট লাগিয়ে ওর নাভিতে চুমু দিয়ে দিলাম। মাইশা চোখ বুজে আমাকে জড়িয়ে ধরে বলল, দীপু অনেক হয়েছে, তাড়াতাড়ি করো। মাইশাকে শাড়ি পরিয়ে বললাম, আর একটু হলেই তো। মাইশা আমার মুখে আঙ্গুল দিয়ে বলল, আজকে রাতে তো সব পাবে, এত তাড়াহুড়ো করছো কেন? একটু অপেক্ষা করতে পারো না? মন খারাপ করে বললাম, মাইশাকে কোলে নিয়ে বললাম, তুমি তৈরি তো মাইশা? মাইশা আমার বুকে মুখ লুকিয়ে বললাম, আমি তৈরি। মাইশাকে কোলে নিয়ে দরজা ঠেলে বাইরে গেলাম। সবাই আমাদের দেখে বোকা হয়ে গেল। সব মিলিয়ে মাইশাকে আজকে লাল শাড়িতে অনেক সুন্দর লাগছে। এখন শুধু আমার গায়ে শেরওয়ানি থাকলে সবাই বলতো আমরা স্বামী স্ত্রী। তাও তাহমিনা ভাবি বলল, আমি জানতাম এমন একটা কিছু হবে। দীপু ভাই যে লুকিয়ে লুকিয়ে কাজ ছেড়ে নিলেন, আমাদের একবারও বললেন না, এটা কি ঠিক? আমি মাইশার দিকে তাকিয়ে বললাম, আমি কিছু জানি না, তোমার ম্যাম সব জানে, ও নিজে আমাকে এখানে ফোন করে আনছে। মাইশা আমার বুকে চিমটি দিয়ে বলল, নিজে সব প্ল্যান করে আসছে, আবার আমাকে দই দেওয়া হচ্ছে। এবার আমি অফিসের সবাইকে উদ্দেশ্য করে বললাম, তাড়াহুড়ো করে মাইশাকে বিয়ে করে নিয়েছি, তাই আপনাদের কিছুই বলতে পারি নাই। আগামীকাল সবাইকে দাওয়াত দেওয়া হলো, সবাই চলে আসবেন। আর তাহমিনা ভাবি, আপনাকে কিন্তু সবকিছুর দায়িত্ব দেওয়া হলো। তাহমিনা ভাবি মুখে হাসি টেনে বলল, আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসবো। আজকে রাতেও কি? লজ্জা পেয়ে বললাম, দূর ভাবি, আপনিও না। আচ্ছা তাহলে আজকে আমি আসি, আপনাদের ম্যাম আবার লজ্জা পাচ্ছে। মাইশাকে নিয়ে অফিস থেকে বের হয়ে গাড়িতে বসতেই মাইশা আমাকে টান দিয়ে ওর পাশে বসালো। ড্রাইভারকে বলল যেন আস্তে গাড়ি চালাই।
মাইশার দিকে আমি ফিরে তাকিয়ে বললাম, আজকে আমার বহুদিনের ইচ্ছা পূরণ হচ্ছে। অনেক আশা ছিল তোমাকে বিয়ে করে আমার স্বপ্ন পূরণ করব। আজকে তাই হয়েছে। আমি অনেক অনেক খুশি। মাইশা, তোমার একটা কথা মনে আছে? আমি তোমাকে প্রপোজ করে বলছিলাম আমি তোমাকে ভালো করব, আর আজকে আমি সেটা পূরণ করতে পেরেছি। তোমার ভালো পথে আনলাম আর বিয়েও করলাম। মাইশা আমার বুকের উপর মাথা দিয়ে বলল, তুমি আমার বেস্ট জামাই, তুমি সব পারবে আমি জানি, আর তোমার উপর আমার বিশ্বাস ছিল তুমি সব পারবে। কথা বলতে বলতে আমাদের বাসার সামনে চলে আসলাম। গাড়ি থেকে নেমে মাইশাকে আবার কোলে নিলাম। এবার মাইশা বলল, থাক আর নিতে হবে না, আমার এখন লজ্জা লাগছে। আমি বললাম, লজ্জা লাগলে আমার কি করার আছে? হ্যাঁ, যখন বলছিলে তখন মনে ছিল না? মাইশা চুপচাপ আমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, তবে আমাকে তোমার বুকের মাঝে লুকিয়ে রাখবে, হবে? আমি বললাম, জি মহারানী, আপনি যা বলবেন তাই হবে। কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলল। আর লাইন করে আমাদের পরিবারের সবাই, মাইশার বাবা আর সেতুর পরিবারের সবাই ফুল ছিটিয়ে আমাদের বরণ করে নিল। এমন কিছু হবে আমি ভাবতেও পারি নাই। তুবা আমার কাছে এসে মাইশার হাত ধরে বলল, ভাবি এখন নিচে নামেন, আপনাকে একটু দেখি। ভাইয়া তো আপনাকে একেবারে বউ সাজিয়ে নিয়ে আসছে দেখছি। তুবার কথা শুনে মাইশা লজ্জা পেয়ে নিচে নামলো। মাইশা নিচে নামার পর আম্মু আর শ্বশুর মশাইকে দুইজন মিলে সালাম করলাম। আম্মু মাইশার বাবাকে বললাম, তাহলে আমাদের মাঝে আবার নতুন করে আরেক আত্মীয় হয়ে গেল। আমি অনেক অনেক খুশি। সবাই মিলে কিছুক্ষণ মজা করলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। তুবা সেতুকে নগদ 10,000 টাকা দিয়ে বাসর ঘরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই মাইশা এসে আমাকে সালাম করে বিছানার উপর বসলো। আমি মাইশার ঘুমটা তুলে বললাম, আমার বউ এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, আর সে সারা জীবন আমার কাছে সুন্দরী হয়েই থাকবে, আর আমি সবসময় তারই পাগল হয়ে থাকবো। তাকে ছাড়া জানো আমি এক নিঃশ্বাসও বেঁচে থাকতে না পারি। আমার একমাত্র বেঁচে থাকার অক্সিজেন এই মেয়ে। এই মেয়েটাকে আমি বড্ড বেশি ভালোবাসি, পারবো না আমি ওকে ছাড়া এক মুহূর্তও থাকতে। মাইশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এভাবে বলবেন না, আমার অনেক কষ্ট লাগে। আমি বললাম, ওই পাগলি মেয়ে, একটু কিছু হতেই কি এভাবে কান্না করা লাগে? মাইশা বলল, আমি 100 বার কান্না করব, তাতে তোমার কি? আমি বললাম, আমার কিছুই না, তবে আমার সামনে আমার বউ কান্না করবে এটা তো কখনোই হতে পারে না। ওর চোখের একটু জলও আমার সামনে আমি পড়তে দিব না, সবসময় হাসি খুশিতে রাখবো। মাইশা বলল, ওই তুমি আর একটা কথাও বলবে না, শুধু ইমোশনাল কথা বলে আমাকে ব্ল্যাকমেল করো। আমি বললাম, ওই মাইশা, আমরা তো কথা বলে সময় নষ্ট করে ফেলছি। মাইশা বলল, তো আর কি করব? আমি বললাম, কি করব মানে তুমি জানো না? মাইশা বোকার মতো বলল, না। আচ্ছা কি করতে হয় আমাকে একটু শিখিয়ে দাও না। আমি বললাম, কি করতে হয় না, দাঁড়াও মজা দেখাচ্ছি। এই বলে লাইট বন্ধ করে দিলাম। যতক্ষণ পর্যন্ত লাইটের আলো ছিল ততক্ষণ পর্যন্ত আমার লেখার ক্ষমতা ছিল। আলো নিভে গেছে তো তাই আর শিখাতে পারলাম না। জান মিয়ারা, এভাবে বড় বড় চোখে তাকিয়ে কি দেখেন? এখানে তো 20 ম্যাচ চলছে। বিবাহিত আপু আর ভাইয়েরা বুঝবে এইসব, আপনি এভাবে তাকাবেন না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শরীরে 100তেও কাপড় নেই। রাতের কথা মনে হতেই মুচকে একটা হাসি দিলাম। হঠাৎ রুমের বাইরে থেকে তুবা বলল, ভাইয়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে আই, সবাই তোদের জন্য অপেক্ষা করছে। আমি বললাম, আচ্ছা তুবা বল, আমরা আসছি। মাইশার কপালে একটা চুমু দিয়ে বললাম, মাইশা ওঠো, তুবা এসে ডেকে গেল, নিচে যেতে হবে। আর তুমি জানো না আজকে আমাদের বাসায় অনুষ্ঠান আছে? মাইশা আমার গলা জড়িয়ে ধরে ওর মুখের কাছে নিয়ে চুমু দিয়ে বলল, বিরক্ত করো না তো, একটু ঘুমাতে দাও, সারা রাতি তো ঘুমাতে পারি নাই। আমি বললাম, এভাবে বললে হবে না বাবু, পরে আম্মু এসে বকা দিবে, প্লিজ ওঠো। মাইশা এবার আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। বুঝছি, এভাবে কাজ হবে না। মাইশাকে সরাসরি কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে ঝর্ণার পানি ছেড়ে দিলাম। মাইশা লাফ দিয়ে উঠে বলল, এই কি করছে এটা তুমি? আমি বললাম, এছাড়া কি করব আমি? হ্যাঁ, তোমাকে সেই কখন থেকে ডাকছি, ওটার কোনো নামগন্ধই নাই, তাই সরাসরি এখানে নিয়ে আসলাম। ভালো হয়েছে না বলো, সকাল সকাল গোসল হয়ে গেল। মাইশা আমার কোল থেকে নেমে আমাকে কিল ঘুষি দিয়ে বলতে লাগলো, বদমাশ, শয়তান, বানর। আমি মাইশাকে জড়িয়ে ধরে বললাম, আরে আরে কি করছো, পড়ে যাবে তো। মাইশা বলল, তাই বলে তুমি এমন করবে? আমি বললাম, আচ্ছা সরি। মাইশা বলল, এখন তুমি বাইরে যাও, আমি গোসল করব। আমি বললাম, না হবে না, আজকে দুইজন একসাথেই গোসল করব। মাইশা বলল, শুধু রোমান্স করতে চাও না? এত রোমান্স তুমি কোথা থেকে পাও? আগে তো কেমন জানি আনরোমান্টিক ছিলেন, আর এখন তো রোমান্স হঠাৎ কিভাবে কি? আমি বললাম, আমার ভিতরে রোমান্স আছে কি নাই সেটা আমার অডিয়েন্সদের কাছে বলে দেখিও, ওরা সব বলে দিবে, কারণ ওরা আমাকে ভালো করেই জানে এই দীপু কি জিনিস। ছেলেটা ছোট হতে পারে কিন্তু ওর ভিতরে যে কি কি আছে সেটা কেউ জানে না। ফ্রেশ হয়ে নিচে নামতেই আমাদের সবাই এক জায়গায় দাঁড় করিয়ে আম্মু, তুবা, বড় আপু সবাই আমাদের চারিদিকে গোল করে ঘুরতে লাগলো। আমি আম্মুকে প্রশ্ন করলাম, আম্মু এইসব তোমরা কি করছো? আম্মু হাসি দিয়ে বলল, সবাই দেখছে তোদের জুটিটা কেমন, তবে সবার একই মত, তোদের আরো আগে বিয়ে দেওয়া দরকার ছিল। আমাদের মতে তোদের জুটি বেস্ট। বৌমা তুমি আসো, আমি খাইয়ে দিই। আর দীপু তুই দেখ সবাই চলে আসছে কিনা। আমি বললাম, আম্মু আমি কিছু খাবো না, আমার অনেক খিদে পেয়েছে। নাকি তোমার নতুন বৌমাকেই শুধু খাওয়াবে?
আম্মু বলল, আরে যা সর তুই, তোকে আর লাগবে না। কি বলো বৌমা? আমি আর কিছু বললাম না, চুপচাপ সরে গেলাম। পরে আম্মু আমাকে সবার সামনে ঝাড়ু দিয়ে পিটাবে। কাজ করতে করতে অনেকটাই সময় চলে গেল। এর ভিতরে অনেকেই চলে আসলো অফিসের। সকাল থেকে নানা ভিড়ের ভিতরে সময় চলে গেল। আমার তেমন কোনো বন্ধু নাই যে তাকে বলবো একটু কাজ করে দিতে। একাই সবকিছু সামলাতে হচ্ছে। পেটে অনেক ক্ষুধা লেগেছে, এজন্য তাহমিনা ভাবিকে বললাম একটু এই দিকটা সামলে নিবেন, আমি আসছি। দরজা ঢেলে ভিতরে গিয়ে দেখি মাইশা বসে বসে টিকটক দেখছে। আমাকে দেখতে পেয়েই ফোনটা ফেলে দিয়ে দৌড়ে আমার কাছে আসলো। এসে আমার কপালের ঘাম মুছে বলল, তুমি একটু বসো, আমি আসছি। কিছুক্ষণ পর মাইশা খাবার হাতে রুমে ঢুকে বলল, আমি অনেক অনেক সরি। কি করব বলো, আমি এখানে নতুন বউ হয়ে এসেছি, তোমাকে ডাকও দিতে পারছি না। এই যে সকাল থেকে কিছু খাও নাই, খেতে আসবে না? খিদে পাই নাই তোমার? মাইশাকে আমার পাশে বসিয়ে বললাম, আমি চলে আসলে কাজ করবে কে? আর তুমি খেয়েছো? মাইশা বলল, এখন হা করো, আমি খাইয়ে দিই। মাইশা আমাকে খুব সুন্দর করে খাইয়ে দিল। যেই চলে যাব তখন মাইশা আমাকে জড়িয়ে ধরে বলল, ওই এত তাড়াতাড়ি কোথায় চলে যাচ্ছ? আমি বললাম, আরে বাবা, তাহমিনা ভাবিকে রেখে আসছি, এখন গিয়ে দেখি উনি কি করছে। মাইশা আমার ঠোঁটে ওর ঠোঁট লাগিয়ে লিপ কিস করে বলল, মন চাই তোমাকে সবসময় আমার চোখের সামনেই রাখি। কতদিন যে মন ভরে তোমাকে দেখি নাই হিসাবের বাইরে। মন চাই তোমাকে এই বুকের ভিতরে। মাইশার কাঁধের উপর হাত দিয়ে ওর কপালে আমার কপাল মিলিয়ে বললাম, তুমি এখন আমার বউ, এত চিন্তা করো কেন? আমি কি কোথাও চলে যাচ্ছি? আমি তো সবসময় তোমার পাশেই আছি পাগলি। ভাইয়া দেখে ফেলেছি। মাইশাকে তাড়াতাড়ি ছেড়ে দেখি সেতু দাঁত কেলিয়ে হাসতেছে। আমি হাসি দিয়ে বললাম, আরে সেতু তুমি বসো, তোমার ভাবির সাথে কথা বলো। মাইশা আমি গেলাম। মাথা নিচু করে বের হয়ে গেলাম। আর একটুর জন্য মান সম্মান সব শেষ হয়ে যেত, বাঁচা গেল। আজকে প্রায় 5 মাস হয়ে গেল হাসি খুশির মাঝে। মাইশা এখন বাড়িতে থাকে, আমি সব অফিসের দেখাশোনা করি। আবার এখন মাইশা 2 মাসে প্রেগনেন্ট। জানি না আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে, তবে এখন আমরা দুইজন সংসার জীবনে অনেক হ্যাপি। মাঝে মাঝে একটা বিষয় আমি চিন্তা করে অবাক হয়ে যাই, সবাইকে ঠিকই ধরতে পারছি, কিন্তু মিম, রমেশের বউ, মিতু, ওদের কোনো খোঁজ পেলাম না। তবে মাইশার বেস্ট ফ্রেন্ড মাঝে মাঝে বলে ওরা নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমার প্রশ্ন এই জায়গায়, মিমের তো কোনো দোষ ছিল না, তাহলে ও পালিয়ে গেল কেন? পরে আমাকে এই বিষয়টা মাইশার বেস্ট ফ্রেন্ড সমাধান করে দেয়। মাইশার বেস্ট ফ্রেন্ড বলছিল, ঘোলা পানির সাথে ভালো পানি থাকতে থাকতে একসময় সেই ভালো পানি নাকি ঘোলা পানি হয়ে যায়। মাইশার বেস্ট ফ্রেন্ড যে আমাকে মিমের বিষয়ে কি বোঝাতে চাইছিল সেটা আমি ঠিকই বুঝে ফেলেছি। তবে মিম যে এমন হবে সেটা আমি জানতাম না। আজকে মাইশার জন্য কিছু আচার নিয়ে বাড়িতে যাচ্ছি, হঠাৎ পিছন থেকে কে জানি বলল, দেখা কি আবার হবে আমাদের? পিছনে তাকিয়ে উত্তর দিলাম, যদি তুমি চাও তো দেখা হবে। আর আমি যে কি কি করতে পারি সেটা তো জানোই মিস। ওমা, আমার সাথে সাথে আবার অন্য পাশ থেকে আওয়াজ আসলো, জামাই তুমি চলে যাও, আমি দেখছি। আমি বললাম, আব্বা আপনি পারবেন? মাইশার আব্বু বলল, এইসব মেয়ে আমার কিছুই করতে পারবে না, তুমি যাও। যাওয়ার আগে বললাম, ও শুধু একা না, সবাই চলে আসছে। মাইশার আব্বু বলল, আমিও একা না বাবা, তোমার টিম আমাকে দেওয়া হয়েছে। আমার মেয়ে আবার পাখি সাজবে না, ওর উপরও আমি নজর রাখছি। আমি বললাম, বাবা মাইশাকে আমি আজ পর্যন্ত চিনলাম না, আপনি কি চিনবেন? তবে আমার মাইশা আর এই কাজে যাবে না, এটা আমার বিশ্বাস। মাইশার আব্বু বলল, ওই তোদের কথা ছাড়, এখন বল। আমি মুচকে হাসি দিয়ে হেঁটে হেঁটে সামনে যাচ্ছি আর বলছি, আজকে আবার নতুন করে সব খেলা শেষ হতে চলছে। হায় রে বহুরূপী মানুষ, এত চেহারা তোদের, শেষ তো ধরাই পড়লি। তবে আমার লাভ এখানেই, মাইশাকে আমি আবার ফিরে পেলাম। তো এভরিওয়ান, গল্পের শুরুতেই বলছিলাম যে গল্পের শেষে কিছু কথা বলবো। তো গল্পতে মাইশার দীপুর ঠিকই মিল হয়ে গেল, কিন্তু বাস্তবে তার হলো কই। যাই হোক, পুরো গল্পটা তোমার উদ্দেশ্যে ছিল, ইচ্ছে ছিল গল্পের মতো আমাদেরও পূর্ণতা হবে, কিন্তু তার হলো না। বেলা শেষে তুমি আর আমার হলে না। যেখানে থেকো ভালো থেকো, আল্লাহ হাফেজ। আপনার জন্য আমার দরজা খোলা থাকবে, মন চাইলে আসতে পারেন। তো গাইস, নেক্সট গল্প কেমন চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।